হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর 21-10-2024 থার্ড শিফট যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে। এক এক করে আমরা কিন্তু 27 নম্বর ক্লাসে আমরা আজকে পৌঁছে গেছি। এসএসসি এমটিএস 2024-এর আগের যে ক্লাসগুলো করিয়েছি, প্রত্যেকটা শিফট ওয়াইজ আমরা কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা করে ক্লাসগুলো করিয়েছি। যারা নতুন রয়েছে এখনও ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশানে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে এক এক করে কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। এছাড়া তোমাদেরকে এই প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি একটা ক্লাস দিয়েছিলাম ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ 25খানা কোশ্চেন আলোচনা করেছি উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে ক্লাসটা আলোচনা করা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস। তার পাশাপাশি তোমাদেরকে এর আগে আমি দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ নিয়োগ 2025-এ যে নিয়োগগুলো হয়েছে, যেগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে একটা তোমাদেরকে ক্লাস দিয়েছি। 50খানা গুরুত্বপূর্ণ নিয়োগ কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। তো সেই ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, কেননা নিয়োগ থেকে কিন্তু এমটিএস 2024-এ তোমরা ক্লাসগুলো যদি দেখে থাকো বা আজকে যদি দেখো, তো দেখতেই পাবে যে নিয়োগ থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এগুলোর প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, বেকিং সোডা প্রস্তুত করতে নিচের কোন কাঁচামাল ব্যবহার করা হয় না বলেছি। বেকিং সোডা প্রস্তুত করতে যেটা হয় না সেটা হচ্ছে অপশান নাম্বার 2, Na2CO3। Na2CO3 এটা ব্যবহার করা হয় না। বাকি ব্যবহার করা হয় তাহলে কোনগুলো? H2O, NaCl, NH3। এগুলোর নাম মনে রাখো, এগুলো বেকিং সোডা প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তাছাড়া মনে রাখো এখানে রাসায়নিকভাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনের নামে পরিচিত বেকিং সোডার সংকেত NaHCO3। বেকিং সোডার সংকেত অনেক সময় পড়ে NaHCO3। এই সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? না হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা তৈরিতে সাধারণত লবণ, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এই সকল যৌগ কিন্তু প্রয়োজন। তারপরে 2 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতীয় মন্দিরগুলিতে পিরামিড টাওয়ারটিকে ড্যাশ বলা হয়। দক্ষিণ ভারতের যে মন্দির, সেগুলো যে পিরামিড যে টাওয়ারটা, সেই টাওয়ারটাকে কি বলা হয়? না সেগুলোকে বলা হয় বিমান। এগুলোকে বিমান বলা হয়। দ্য হাংরি টাইড বইটির লেখক নিচের মধ্যে কে? দ্য হাংরি টাইড বই এবং আত্মজীবনী, এগুলো থেকে তো কোশ্চেন থাকবে, তাই কি না? আমরা যে এমটিএস ব্যাচ শুরু করেছি, যেখানে তোমাদের যে পিডিএফগুলো দিচ্ছি, সেখানে যে টপিক ওয়াইজ যে আমরা পিডিএফটা রয়েছে, স্ট্র্যাটেজিকের পিডিএফ, সেখানে কিন্তু আমরা এই আত্মজীবনী থেকে ক্লাস দিয়েছি এবং বই থেকে আমরা অবশ্যই তোমাদেরকে একটা আলাদাভাবে ক্লাস দেব। তাছাড়া ক্লাসে যেগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু খাতায় ভালো করে নোট ডাউন করে রাখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমরা তোমাদের যে বইগুলো বলবো, সেগুলো তো একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটার অ্যান্সার আগে দেখে নাও। এটার অ্যান্সার হবে অমিতাভ ঘোষ। এটার অ্যান্সার কী হবে? অমিতাভ ঘোষ। দ্য হাংরি টাইড বইটির লেখক হচ্ছেন অমিতাভ ঘোষ। এবার দেখো, এবার যে বইগুলোর নাম বলছি এক এক করে প্রত্যেকটা ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো। ফার্স্ট যেটা হচ্ছে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, এটা কার লেখা? না এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা বই। ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, যেটা রাস্কিন বন্ডের লেখা। দ্য ব্লু আমব্রেলা, এটাও কিন্তু রাস্কিন বন্ডের লেখা। রুম অন দ্য রুফ, এটাও রাস্কিন বন্ডের একটি উপন্যাস। রুটস টু মুসৌরি, এটাও কিন্তু রাস্কিন বন্ডের লেখা বই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 4খানা বই। এর পাশাপাশি মনে রাখো আর কে নারায়ণের মালগুড়ি ডেজ, যেটা কার হাত লেখা? না হচ্ছে আর কে নারায়ণ। এছাড়া আর কে নারায়ণের দ্য ডার্ক রুম, এটাও কিন্তু আর কে নারায়ণের লেখা। দ্য ব্যাচেলার অফ আর্টস, এটা আর কে নারায়ণের লেখা। তারপরে আনটাচেবল, এটা হচ্ছে মুল্করাজ আনন্দের লেখা বই। দেখো প্রত্যেকটা বই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই কিন্তু এমটিএসের কোনো না কোনো এক্সামে এসছে। এবারেও কিন্তু এক্সামে এগুলো থেকে কিন্তু আসার চান্স প্রবল রয়েছে। এর জন্য বলছি ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো, বা তোমরা যদি আমাদের পিডিএফ নাও, আমাদের ব্যাচে থাকো, তাহলে আমরা কিন্তু ওই ব্যাচে এর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেব। তো এখন দেখো 4 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, নিচের মধ্যে কে গৌড় রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন? গৌড় রাজ্যের বিখ্যাত শাসক,
কে ছিলেন? না হচ্ছে অপশান নাম্বার 3 শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন। তারপরে দেখো রাজা শশাঙ্ক যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ ঘোষণা করেছিল আর তিনি গৌড় রাজ্যের শাসক ছিলেন। 5 নম্বর কোশ্চেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ CAG ক্যাগের অফিসের মূল উদ্দেশ্য কী? ক্যাগের অফিসের মূল উদ্দেশ্য, এর মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক লেনদেন তদন্ত এবং রিপোর্টিং। আর্থিক লেনদেনের রিপোর্টিং করা, মানে তদন্ত করা এবং তার রিপোর্ট দেওয়া, এটাই হচ্ছে ক্যাগের মূল কাজ। ক্যাগ এর কথা ভারতের সংবিধান অংশ 5 মানে 5 নম্বর পার্ট 5 148 থেকে 51 ধারা থেকে উল্লেখ করা হয়েছে। ভারতের নিয়ন্ত্রক ও হিসাবরক্ষক জেনারেল ক্যাগ হলেন ভারতীয় জনগণের অর্থের রক্ষক। ভারতীয় জনগণের অর্থের রক্ষক। ধারা 149 যেটা ক্যাগের ক্ষমতা ও কর্তব্যের সাথে সম্পর্কিত। ধারা 149 যেটা ক্যাগের ক্ষমতা ও কর্তব্যের সাথে সম্পর্কিত। আর যেটা আমি ওই যে নিয়োগ বলেছিলাম যে 2025 যে গুরুত্বপূর্ণ নিয়োগ, সেই ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম এই যে শ্রী কে সঞ্জয় মূর্তি, যিনি 21শে নভেম্বর 2024 তারিখে ভারতের ক্যাগ হিসাবে শপথ গ্রহণ করেছে। ভারতের ক্যাগ বর্তমানে ক্যাগ কে রয়েছেন? না হচ্ছে কে সঞ্জয় কুমার মূর্তি। এরপরে চলে যাও পরবর্তী কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কী রয়েছে? না হচ্ছে ইউট্রোফিকেশান। ইউট্রোফিকেশান সম্পর্কে আগের দিনও আলোচনা করেছিলাম। তো এখানে দেখো ইউট্রোফিকেশান হলো এমন একটা অবস্থা যেখানে প্রচুর পরিমাণে পুষ্টির কারণে জলাশয়ে পৃষ্ঠ অ্যালগাল ব্লুমের অত্যধিক বৃদ্ধি ঘটে। তো নিচের কোনটি এই ইউট্রোফিকেশানের মূল পুষ্টি উপাদান? ইউট্রোফিকেশানের মূল পুষ্টি উপাদান সেটা কোনটা? না সেটা হচ্ছে ফসফরাস এবং নাইট্রোজেন। ফসফরাস এবং নাইট্রোজেন। তো ইউট্রোফিকেশান হলো এক প্রকারের জল দূষণ। ইউট্রোফিকেশান হলো হ্রদের মতো বার্ধক্যজনিত জলজ বাস্তুতন্ত্রে ফসফরাস ও নাইট্রোজেন এবং অন্যান্য উদ্ভিদের পুষ্টি ঘনত্ব ধীরে ধীরে বৃদ্ধি করা। ইউট্রোফিকেশানটা মূল যে কাজ সেটা হচ্ছে ফসফরাস, নাইট্রোজেন এবং উদ্ভিদের পুষ্টি ঘনত্ব ধীরে ধীরে বৃদ্ধি করা। এরপরে দেখো 7 নম্বর, 2010 সালে কমনওয়েলথ গেমস নিচের কোন দেশ দ্বারা আয়োজিত হয়েছিল? কমনওয়েলথ গেমস 2010 এটা আয়োজন করেছিল আমাদের ভারত কিন্তু এটা আয়োজন করেছিল। তারপরে দেখো 8 নম্বর, সোলাঙ্কি শাসকদের দ্বারা নির্মিত দিলওয়ারার বিখ্যাত জৈন মন্দিরটি কোন স্থানে অবস্থিত? সোলাঙ্কি শাসকদের দ্বারা নির্মিত দিলওয়ারার বিখ্যাত জৈন মন্দির কোন স্থানে রয়েছে? মাউন্ট আবুতে রয়েছে। দিলওয়ারা মন্দিরগুলি হলো শ্বেতাম্বর জৈন মন্দিরগুলির একটি শ্রেণী। দিলওয়ারা মন্দির কমপ্লেক্স 5টি প্রধান বিভাগ বা 5টা জৈন তীর্থঙ্কর নিবেদিত মন্দির নিয়ে গঠিত। 5টা প্রধান বিভাগ, সেগুলো কি কি? না এক হচ্ছে মহাবীর স্বামী মন্দির, 2 আদিনাথ মন্দির বা বিমল ভাসাই মন্দির, 3 পার্শ্বনাথ মন্দির বা খাতার বাসই মন্দির, 4 ঋষভ দাওজি মন্দির বা পিঠোলহার মন্দির, আর 5 নম্বর হচ্ছে নেমিনাথজি মন্দির বা লুনা ভাসাই মন্দির। এই হচ্ছে মোট 5খানা বিভাগ রয়েছে এই দিলওয়ারা মন্দির কমপ্লেক্সের। তারপরে চলে যাও 9 নম্বরে, ডিসেম্বর 2023-এ কোন প্রাক্তন টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ TCS এর CEO এবং MD ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে অর্থাৎ IIT বোম্বের হেড অফ ট্রান্সলেশনাল রিসার্চ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ হিসেবে যোগদান করেছিলেন। IIT বোম্বের যোগদান করেছিলেন তিনি হচ্ছেন কে? না তিনি হচ্ছেন রাজেশ গোপীনাথ। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার, রাজেশ গোপীনাথ। তারপরে দেখো ডল্লু কুনিতা মূলত নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের একটি লোকনৃত্য? বলো দেখি, পারবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4 কর্ণাটক। এই ডল্লু কুনিতা এটা হচ্ছে একটা কর্ণাটক রাজ্যের লোকনৃত্য। ডল্লু কুনিতা হলো কর্ণাটকের একটি জনপ্রিয় ঢোল নৃত্য যা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয়। ডল্লু কুনিতায় পুরুষদের ঘাড়ে বড় বড় ঢোল ঝুলানো হয় যা একটি শক্তিশালী এবং তালবদ্ধ পারফরমেন্স তৈরি করে। ডল্লু কুনিতা হলো কর্ণাটকের
কুরুবা সম্প্রদায় দ্বারা পরিচালিত একটি ঐতিহ্যবাহী ঢোল নৃত্য। কুরুবা সম্প্রদায় দ্বারা পরিচালিত একটি ঢোল নৃত্য। তো 11 নম্বরে যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটিকে লাইক করোনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। পরবর্তীতে এই ধরনের ক্লাস যদি পেতে চাও তাহলে আজকের ক্লাসটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে যত ধরনের জিকে ক্লাস প্রয়োজন। তাছাড়া আমরা একটা গ্রুপ বানিয়েছি এমটিএস এবং হাবিলদার 2025-এর জন্য, যে গ্রুপ, যে ব্যাচে তোমরা অ্যাড হতে গেলে তোমাদেরকে 199 অর্থাৎ 199 টাকা তোমাদেরকে পেড করতে হবে। পেড করবে কিভাবে তার প্রসেস আমরা জানিয়ে দেবো। তোমরা তার প্রসেস জানতে তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিভাবে পেমেন্ট করবে তার প্রসেস আমরা জানিয়ে দেবো। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু এই 4খানা পিডিএফ পাঠিয়ে দেবো। যেই 4খানা পিডিএফে কী রয়েছে, এক হচ্ছে 2019 থেকে 24 প্রিভিয়াস ইয়ার 6200 এমসিকিউ। শুধুমাত্র এই প্রশ্ন উত্তর নয়, তার সাথে সাথে এক্সট্রা ডিটেলস দিয়ে আমরা যেমন ক্লাসগুলো করাই, তো সেই ক্লাসের থেকেও বেশি এক্সট্রা ডিটেলস এই পিডিএফের মধ্যে রয়েছে। তাছাড়া স্ট্র্যাটেজিকে রয়েছে 14খানা টপিক। উপর স্ট্র্যাটেজিকের একটা পিডিএফ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024, এর সঙ্গে রয়েছে ইংলিশেরও 2000 এমসিকিউ রয়েছে এবং গ্রামার রুলস রয়েছে। আর বাকি কারেন্ট অ্যাফেয়ার্স 2025 কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো, এবং তার পাশাপাশি ইংলিশেরও কিছু নোটস, যেগুলো ইতিমধ্যে আমরা আমাদের যে এই ব্যাচ রয়েছে এমটিএস 2025-এর জন্য আমরা ব্যাচ যে রয়েছে, যেটার প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হয়েছে, তো সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ইতিমধ্যে কিন্তু সেই সকল নোটস কিন্তু দেওয়া হয়েছে, বা আরও কিছু নোটস আছে যেগুলো পরবর্তীতে দেওয়া হবে। বোঝা গেল কী বলছি? তো 199 টাকা পেমেন্ট করলে তোমাদেরকে 4খানা পিডিএফ হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি তোমাদেরকে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ অ্যাড করে দেওয়া হবে, যেখানে শুধুমাত্র এমটিএস 2025-এর পরীক্ষার্থীরা রয়েছে। তো সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আর বাকি এই জিকে, ইংলিশ, পাশাপাশি তোমাদের ম্যাথ, রিজনিং এবং তার সঙ্গে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যে বললাম 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশের কিছু নোটস, এবং তাছাড়া আমরা যে ক্লাসগুলো করাবো তার পিডিএফ, আমরা যে বিভিন্ন ধরো ইতিহাসের ক্লাস করিয়েছি আলাদাভাবে, তো সেটার পিডিএফ আমরা দিয়ে দিয়েছি, বা এই যে নিয়োগ 2025-এর ক্লাস করেছি তারও পিডিএফ কিন্তু ইতিমধ্যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তো এই সকল আমাদের এই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে গেলে তোমাদেরকে আগে কী করতে হবে, 199 টাকা পেড করতে হবে। তো দেখো এবার আমরা দেখি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 2, উমেশ চন্দ্র ব্যানার্জি। তো ভারতের জাতীয় কংগ্রেসের যে সভাপতি, বিভিন্ন যে সভাগুলো হয়েছিল, তো সেগুলো সভাপতি কে ছিল, তো সেগুলোরও আমরা কিন্তু লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি। কোথায় হয়েছিল, কবে হয়েছিল, সভাপতি কে ছিল, তো এগুলোরও কিন্তু পিডিএফ আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়ে গেছে। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ভারতের অপর্যাপ্ত বৃষ্টিপাতের এলাকায় অন্তর্ভুক্ত? অপর্যাপ্ত বৃষ্টিপাতের এলাকার অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে লাদাখ। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, লাদাখ। নিচের কোন দেশ 2023 সালে এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছিল? এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছিল কোন দেশ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, ইউএই আয়োজন করেছিল। 2023-এ এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ যার বিজয়ী হয়েছিল বাংলাদেশ, রানার্স আপ হয়েছিল ইউএই। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল আশিকুর রহমান শিবলি। সর্বাধিক রান সংগ্রহকারীও ছিল কিন্তু এই আশিকুর রহমান শিবলি, আর সর্বাধিক উইকেটধারী ছিল রাজ লিম্বানি, 12খানা উইকেট নিয়েছিল। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? তো শহুরে এবং গ্রামীণ দুটো মনে রাখতে হবে। তো শহুরেটা আমরা বহুবার আলোচনা করেছি, তো গ্রামীণ জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে বিহারে ছিল সবচেয়ে
বেশি। 15 নম্বর কোশ্চেন দেখো, কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর যা ড্যাশ রাজ্যে অবস্থিত তুলা বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। কোয়েম্বাটুর নিশ্চয়ই নাম শুনেছো সবাই কম বেশি। তো এটা রয়েছে কোথায়? তামিলনাড়ু রাজ্যে রয়েছে। তারপরে 16 নম্বর, সরকারের সংসদীয় ফর্ম হলো ভারতীয় সংবিধানের প্রদত্ত একটি মূল বৈশিষ্ট্য এবং এর বিধানগুলির পার্ট 5 অধ্যায় 2 এর ড্যাশ ধারাগুলিতে বিশদ বিবরণ রয়েছে। সরকারের সংসদীয় ফর্ম হলো ভারতীয় সংবিধানের প্রদত্ত একটি মূল বৈশিষ্ট্য। এর যে বিধানগুলো এগুলো কোথায় রয়েছে? পার্ট 5 নম্বর পার্টে রয়েছে এবং অধ্যায় 2তে রয়েছে এবং ড্যাশ ধারাগুলিতে বিশদ বিবরণ রয়েছে। ধারাটা কত? ধারা হচ্ছে 79 থেকে 122। 79 থেকে 122 ধারার মধ্যে পার্ট 5 এবং অধ্যায় 2 রয়েছে। 17 নম্বর কোশ্চেন, হাম্পি উৎসব। হাম্পি উৎসব হলো একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব যা নিম্নলিখিত কোন সাম্রাজ্যের নীতি ও মহিমাকে অনুকরণ করে? হাম্পি উৎসব বিজয়নগর সাম্রাজ্যের নীতি এবং মহিমাকে অনুকরণ করে। জুন 2023 কোন রাজ্য সরকার হিজড়া সম্প্রদায়কে বৈচিত্র্যময় এবং উদ্ভাবনী ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য গর্ব নামে একটা প্রকল্প চালু করেছে? কোন রাজ্য সরকার? কেরালা রাজ্য সরকার। নিচের কোনটি আণবিক যৌগ? আণবিক যৌগ কোনটা? না, সেটা হচ্ছে CO2 সঠিক অ্যান্সার। ভারতে একটি সমীক্ষা দ্বারা নথিভুক্ত শিক্ষার কোন স্তরে জনসংখ্যার অধিকাংশ বেকার? শিক্ষার কোন স্তরে জনসংখ্যার অধিকাংশ বেকার? দেখো তোমরা যে আশেপাশে দেখো, তোমাদের আশেপাশে যারা কিন্তু মোটামুটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা কিন্তু কেউ বেকার নেই। কোনো না কোনো তারা কিন্তু কাজে কিন্তু অলরেডি চলে গেছে, কাজ করছে। কিন্তু বেশিরভাগটাই দেখবে যারা স্নাতক মানে কলেজ পাস করেছে, স্নাতক এবং স্নাতকোত্তর BA BSc বা MA MSc করেছে, তারাই সব থেকে বেশি কিন্তু বেকার রয়েছে। তারাই কিন্তু সব থেকে বেশি বেকার। মানে তারা কি করছে? বেকার বলতে কোনো কোম্পানি বা কোথাও কাজ করছে না, যেমন টিউশন পড়াচ্ছে, পড়িয়ে চলছে, তো তাদেরকে বেকারই বলা হবে। তো সমীক্ষা নথি অনুযায়ী শিক্ষার এই যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের জনসংখ্যার অধিকাংশই কিন্তু বেকার। তারপরে চলে যাও 21 নম্বরে, মঙ্গলম পল্লী বালামুরালী কৃষ্ণ কোন রাজ্যের শঙ্করাগুপ্তম গ্রামে জন্মগ্রহণকারী ভারতীয় কর্ণাটিক গায়ক ছিলেন? কোন রাজ্যের ইনি? না, ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের। নিচের কোনটি ভোজ্য পলিস্যাকারাইড? স্টার্চ, তারপর হচ্ছে অ্যালজিনেটস, প্যাকটিন, জিটোনাসান, এগুলো হচ্ছে সব ভোজ্য পলিস্যাকারাইড। কোন রাজ্যের আইনসভার একজন সদস্য হাউসের অনুমতি ব্যতীত সমস্ত সভায় অনুপস্থিত থাকলে সেই হাউস তার আসন খালি ঘোষণা করতে পারে এমন সময়কাল কি? বলো। কোন রাজ্যের আইনসভার একজন সদস্য হাউসের অনুমতি ব্যতীত সমস্ত সভায় অনুপস্থিত থাকলে সেই হাউসের আর তার আসন খালি ঘোষণা করতে পারে এমন সময়কাল, সেটা কত? না, সেটা হচ্ছে 60 দিন। 60 দিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওড়িশি নৃত্যশিল্পী ড্যাশ নৃত্য বিভাগের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2022 ভূষিত হয়েছিল? ওড়িশি নৃত্যশিল্পী নিরঞ্জন রাউত। ইনি একজন ওড়িশি নৃত্যশিল্পী যিনি নৃত্য বিভাগে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2022 ভূষিত হয়েছেন। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন 25 নম্বর, নিম্নলিখিত থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করুন। ভুল রয়েছে যেটা, তো সেটা হচ্ছে এই যে অপশান নম্বর 2। বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ড তৈরি সুতির কাপড় ভারতীয় কাপড়কে ইউরোপ এবং আমেরিকা বাজার থেকে বের করে দেয়, এটা কিন্তু ভুল।
সঠিক যেগুলো দেখো, ব্রিটেনে তুলা টেক্সটাইল শিল্পের বিকাশ ভারতীয় বস্ত্র উৎপাদকদের পতনের দিকে পরিচালিত করে। দক্ষিণ ভারতের সেল এবং দেবাং সম্প্রদায়গুলি বয়ানের জন্য বিখ্যাত ছিল। আর ভারতে প্রথম তুলা টেক্সটাইল মিল 1854 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। চারটার মধ্যে এই 3টে কথা কিন্তু ভালো করে মনে রাখো। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি বা কমেন্ট করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো করে দাও। এবং তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা সমস্ত কিছু জব রিলেটেড প্লাস এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর আমাদের MTS 2025 এর ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে তোমরা এই ব্যাচটাতে জয়েন হতে পারবে, বা কীভাবে তোমরা আমাদের যে পেমেন্টটা রয়েছে 199 টাকা, এটা পেমেন্টটা করবে কীভাবে, সেটার প্রসেস আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো। আর হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার সাথে সাথে তোমাদেরকে তো আমরা 4খানা PDF দিয়ে দেবো। তার পাশাপাশি প্রাইভেট টেলিগ্রামে অ্যাড করে দেবো, যেখানে ইতিমধ্যে কিন্তু অনেক নোটস আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তো দেরি করো না, যদি নিতে চাও তো খুব শীঘ্রই মেসেজ করো, PDFগুলো পারচেজ করে ফেলো এবং আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও।